আফটারনুন প্রত্যেককে। যেটা হচ্ছে যে আজকে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে, রঙ্গমঞ্চের ইতিহাস থেকে ন্যাশনাল থিয়েটারের নামকরণ সম্পর্কে আলোচনা করব। ন্যাশনাল থিয়েটারের নামকরণ কিভাবে হয়েছিল সেই নিয়ে আলোচনা করব। নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব মতো বাংলা নাটককে পেশাদারি দৃষ্টিভঙ্গিতে মঞ্চে উপস্থাপিত করার ব্যাপারে বাগবাজার বা শ্যামবাজার নাট্য সমাজের সদস্যরা কেউ রাজি, কেউ বা নিমরাজি হলেও রঙ্গমঞ্চের নামকরণের বিষয় নিয়ে শুরু হয়ে যায় প্রবল মতান্তর। সধবার একাদশী ও লীলাবতীর অভিনয় বাগবাজার অ্যামেচার থিয়েটারকে পেশাদারি মঞ্চ প্রতিষ্ঠা করার সামর্থ্যের উচ্চতায় তুললেও মতান্তরের সূত্রপাত ঘটল তখন, যখন নবপ্রতিষ্ঠিত দল ও থিয়েটারের নামকরণ দ্য ক্যালকাটা ন্যাশনাল থিয়েটারিক্যাল সোসাইটি এবং দ্য ক্যালকাটা ন্যাশনাল থিয়েটার রাখার প্রস্তাব করেন হিন্দু মেলা 1867 থেকে 1887। হিন্দু মেলা খ্যাত ন্যাশনাল পেপারের সম্পাদক ন্যাশনাল নবগোপাল মিত্র অর্ধেন্দুশেখর মুস্তাফি তাঁর স্মৃতিকথায় জানিয়েছেন যে নবগোপাল বাবু আমাদের থিয়েটারের নাম দ্য ক্যালকাটা ন্যাশনাল থিয়েটার রাখার প্রস্তাব করেন। শেষে মতিবাবুর প্রস্তাব মতো ক্যালকাটাটুকু বাদ দিয়ে কেবল দ্য ন্যাশনাল থিয়েটার রাখা হয়। নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ এই নামকরণের তীব্র বিরোধিতা করেন। গিরিশচন্দ্রের জাতীয়তাবোধে ও দেশপ্রীতি শুধু প্রশ্নাতীত ছিল না, তা ছিল যুক্তি নির্ভর। একটি অতি দিন নবপ্রতিষ্ঠিত মঞ্চের ন্যাশনাল নামকরণ করে জাতির দৈন্যকে সর্বসমক্ষে তুলে ধরে বাঙালির আভ্যন্তরীণ দীনতাকে বাড়িয়ে তুলতে রাজি ছিলেন না তিনি, এবং তা তাঁর অতি প্রিয় নাটকের জন্য নয়। পরবর্তীকালে তিনি লিখেছেন যে ন্যাশনাল থিয়েটার নাম দিয়ে ন্যাশনাল থিয়েটারের উপযুক্ত সাজ সরঞ্জাম ব্যতীত সাধারণের সম্মুখে টিকিট বিক্রয় করিয়া অভিনয় করা আমার অমত ছিল। একেই তো তখন বাঙালির নাম শুনিয়া ভিন্ন জাতি মুখ বাঁকাইয়া যায়। এইরূপ দৈন্য অবস্থা ন্যাশনাল থিয়েটারে দেখিলে কি না বলিবে, এই আমার আপত্তি। গিরিশচন্দ্রের দ্বিতীয় আপত্তি ন্যাশনাল নাম নিয়ে গঠিত থিয়েটারে দেশের শিক্ষিত ও ধনাঢ্য ব্যক্তিদের যুক্ত করার উদ্যোগহীনতায়। কারণ এই থিয়েটার প্রতিষ্ঠার উদ্যোগী ছিল গৃহস্থ যুবক মাত্র। ফলে থিয়েটারের উপযুক্ত বড় বাড়ি, উপযুক্ত সাজসজ্জার ব্যবস্থা করাও সম্ভব ছিল না। কিন্তু নাট্যপ্রেমী নগেন্দ্রনাথ ও অর্ধেন্দুশেখর গিরিশচন্দ্র ও তার অনুগামীদের মতামতকে বিশেষ গুরুত্ব দেননি। তারা একদিকে যেমন নবপ্রতিষ্ঠিত এই থিয়েটারের ন্যাশনাল থিয়েটার নামকরণ করার ব্যাপারে আগ্রহ দেখালেন, অন্যদিকে টিকিট কেটে থিয়েটারের ব্যয় নির্বাহের আকাঙ্ক্ষা পোষণ করলেন। ফলে ক্ষুব্ধ হয়ে দল থেকে বেরিয়ে গেলেন গিরিশচন্দ্র ঘোষ, রাধা মাধব কর, যোগেন্দ্রনাথ মিত্র, মহেন্দ্রনাথ মুখোপাধ্যায় প্রমুখ। আর এই সময় নগেন্দ্রনাথ ও অর্ধেন্দুশেখরের সঙ্গে জাতীয় রঙ্গালয়ের প্রতিষ্ঠা পর্বে যোগ দিলেন পরবর্তীকালের কিংবদন্তি অভিনেতা ও নাট্যকার অমৃতলাল বসু। এই গেল ন্যাশনাল থিয়েটারের নামকরণ। ন্যাশনাল থিয়েটারের নামকরণ কিভাবে হয়েছিল, যেখানে নবগোপাল বাবু ছিলেন বা নবগোপাল মিত্র এই ন্যাশনাল থিয়েটারের সাথে যুক্ত ছিলেন এবং তিনি ক্যালকাটা ন্যাশনাল থিয়েটার নাম প্রস্তাব করেছিলেন, এবং সেই শেষে মতিবাবুর প্রস্তাব মতোই উনি মতিবাবুর নামে বিখ্যাত অর্ধেন্দুশেখর মুস্তাফি এর সাথে যুক্ত ছিলেন, যেখানে আমাদের আসছে ক্যালকাটা, মানে মতিবাবুর প্রস্তাব মতো ক্যালকাটাটুকু বাদ দিলে কেবল দ্য ন্যাশনাল থিয়েটার রাখা হতো। তো নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ এই নামকরণের তীব্র বিরোধিতা করেছিলেন বা বিরোধিতাই করেছিলেন, এবং গিরিশচন্দ্রের জাতীয়তাবোধে ও দেশপ্রীতি শুধু প্রশ্নাতীত ছিল না, তা ছিল যুক্তি নির্ভর। একটি অতি দিন নবপ্রতিষ্ঠিত মঞ্চের
ন্যাশনাল নামকরণ করে জাতির দৈন্যকে সর্বসমক্ষে তুলে ধরে বাঙালির আভ্যন্তরীণ দীনতাকে বাড়িয়ে তুলতে রাজি ছিলেন না তিনি, এবং তা তার অতিপ্রিয় নাটকের জন্য কিন্তু নয়। ন্যাশনাল থিয়েটারের নাম দিয়ে ন্যাশনাল থিয়েটারের উপযুক্ত সাজ সরঞ্জাম ব্যতীত সাধারণের সম্মুখে টিকিট বিক্রয় করে অভিনয় করা আমার অমত ছিল। এটা তিনি বলছেন, মানে গিরিশচন্দ্র ঘোষ বলছেন। একেই তো তখন বাঙালির নাম শুনিয়া ভিন্ন জাতির মুখ বাঁকাইয়া এরূপ দৈন্য অবস্থা ন্যাশনাল থিয়েটারে দেখিলে কি না বলিবে, এই আমার আপত্তি। যাই হোক, এই যে ন্যাশনাল থিয়েটারের নামকরণ কিভাবে হয়েছিল, এইটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন বা গুরুত্বপূর্ণ টপিক, যার ওপর আমি সংক্ষেপে আলোচনা করলাম। আর হলো ন্যাশনাল থিয়েটারের বিপত্তি কিভাবে হয়েছিল না, ন্যাশনাল থিয়েটার বা জাতীয় রঙ্গালয়ের প্রথম অভিনয় হয়েছিল 1872 খ্রিস্টাব্দের 7ই ডিসেম্বর, কিন্তু মাত্র 1 বৎসরের মধ্যেই অর্থের বাঁটোয়ারায় মত পার্থক্য, নানা বিষয় অধিকার নিয়ে দ্বন্দ্বকে কেন্দ্র করে এই থিয়েটারের গঠনতন্ত্রে নানা ভাঙা গড়া ঘটে যায়। টিকিট বিক্রি করে ন্যাশনাল থিয়েটারের দর্শক সাধারণকে অভিনয় দেখার সুযোগ করে দেওয়া হলেও এটা প্রকৃত অর্থে পেশাদারি মঞ্চ ছিল না। পেশাদারি নাট্যমঞ্চের লক্ষ্য হয় একক বা একাধিক মালিকানার অর্থলগ্নি এবং তার থেকে মুনাফা লাভ। সেই উদ্দেশ্যে প্রতিষ্ঠিত না হলেও উপার্জিত অর্থের একটা অংশের প্রতি কারো দেখা দেয় প্রবল আসক্তি। প্রায় 9 বৎসর পরে প্রতাপচাঁদ জহুরির উদ্যোগে যে ন্যাশনাল থিয়েটারের সূচনা, তাকেই বলা যেতে পারে প্রকৃত পেশাদারি বা বাণিজ্যিক থিয়েটার। ন্যাশনাল থিয়েটারে নানা উত্থান পতনের ইতিহাসে প্রথম বৎসরের সামগ্রিক নাট্যপ্রয়াসকে 2টি পর্বে বিভক্ত করে আলোচনা করা যেতে পারে। যাই হোক, ন্যাশনাল থিয়েটারের যে বিপত্তি হয়েছিল, সেই ন্যাশনাল থিয়েটার যে হয়েছিল তার তো নানা উত্থান পতন ছিল। সেই উত্থান পতনের ইতিহাসকে প্রথম বছরের সামগ্রিক প্রথম বছরের সামগ্রিক যে প্রয়াস বলতে এখানে গড়ে তোলার যে একটা প্রয়াস ছিল, সেই প্রয়াসকে দুভাগে ভাগ করা হয়েছিল। একটা হচ্ছে ন্যাশনাল থিয়েটারের প্রথম পর্ব, যেটা আর ন্যাশনাল থিয়েটারের দ্বিতীয় পর্ব। ন্যাশনাল থিয়েটারের প্রথম পর্বে হচ্ছে গিরিশচন্দ্র এবং তার কয়েকজন অনুগামী ন্যাশনাল থিয়েটারের প্রতিষ্ঠা কার্য থেকে নিজেকে গুটিয়ে নিলেও নগেন্দ্রনাথ, অর্ধেন্দুশেখর নিজেদের স্বপ্নের পথ থেকে দূরে সরে যাননি। তারা চিৎপুর রোডে যে আছে 365 নম্বর আপার চিৎপুর রোড, সেখানে মধুসূদন সান্যালের বাড়ির সামনের অংশটি, সুবৃহৎ অট্টালিকার বহির্বাটির উঠানটি মাসিক 40 টাকা ভাড়ায় নিয়ে সেখানে অস্থায়ী রঙ্গমঞ্চ নির্মাণ করলেন ধর্মদাস সুরের ব্যবস্থাপনায়। কিন্তু মঞ্চ নির্মাণের ক্ষেত্রে কিছু বিলম্ব হতে থাকলো এই কারণে যে সেই সময় ধর্মদাস সুর কামবুলিয়া টোলার শিক্ষকতার কাজ করতেন। কাজে দ্রুততা আনয়নের জন্য তাই দুপুরবেলায় তার স্কুলে অনুপস্থিতি অমৃতলাল পুষিয়ে দেবার চেষ্টা করতেন। কেননা ধর্মদাসের অনুপস্থিতিতে আব্দুল মিস্ত্রির পক্ষে মঞ্চ তৈরির কাজে অগ্রসর হওয়া সম্ভব ছিল না। 1872 খ্রিস্টাব্দের 19 নভেম্বর সংখ্যায় সুলভ সমাচার পত্রিকায় বিজ্ঞাপনে এবং 20 নভেম্বর সংখ্যায় ইংলিশম্যান পত্রিকায় বিজ্ঞাপন সূত্রে রঙ্গমঞ্চ প্রতিষ্ঠার ও সম্ভাব্য অভিনয় সূচনার তারিখ জানা যায়। সুলভ সমাচারের বিজ্ঞাপনটি হল নিম্নরূপ: কলিকাতা ন্যাশনাল থিয়েট্রিক্যাল সোসাইটি সর্বসাধারণকে জ্ঞাত করা যাইতেছে যে আমরা আগামী 7ই ডিসেম্বর শনিবার তারিখে শ্রীকৃষ্ণ মল্লিকের বাটির সম্মুখে মৃত মধুসূদন সান্যাল মহাশয়ের বাটিতে রঙ্গভূমির ও বঙ্গভাষার অঙ্গপুষ্টির নিমিত্ত রঙ্গভূমে আবির্ভূত হইতে ইচ্ছুক ও যত্নবান হইয়াছি। সেই দিন নীলদর্পণের অভিনয় হইবে। টিকিটের মূল্য নির্ধারিত হয়েছিল প্রথম শ্রেণী 1 টাকা এবং দ্বিতীয় শ্রেণী 8 আনা। উদ্বোধনী দিনের অভিনয়ে টিকিট বিক্রি করে আয় হয়েছিল 400 টাকা। ফলে অভিনয়ের জন্য ব্যয়ের দুশ্চিন্তা থেকে মুক্তি পায় অভিনেতারা।
1872 খ্রিস্টাব্দের 7ই ডিসেম্বর শনিবার ন্যাশনাল থিয়েটারের উদ্বোধন হয় দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের অভিনয়ের মাধ্যমে। এটা কিন্তু হয়েছিল ন্যাশনাল থিয়েটারে 1872 সালে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক অভিনীত হয়েছিল। অমৃতলাল বসুর স্মৃতিকথার প্রথম রজনীর অভিনয়ে বিভিন্ন স্মৃতিকথা থেকে জানা যায় প্রথম রজনীর অভিনয়ে বিভিন্ন ভূমিকায় যারা অভিনয় করেছিলেন তার মধ্যে উল্লেখ্য ছিলেন কয়েকজন। অর্ধেন্দুশেখর মুস্তাফি একাই 4টি চরিত্রে অভিনয় করেছিলেন, উট সাহেব, সাবিত্রী, গোলক বসু এবং একজন চাষা রায়। মতিলাল সুর 2টি ভূমিকায় অভিনয় করেছিলেন, রায়চরণ ও তোরাব। অমৃতলালের মতে মতিলালের মতো তোরাব আর কেহ কখনো সাজিতে পারিল না। শশীভূষণ দাস 3টি চরিত্রের অভিনয় করেছিলেন, আমিন, পণ্ডিত মশাই এবং কবিরাজ। গোপালচন্দ্র দাস 2টি চরিত্রে অবতীর্ণ হয়েছিলেন, আদুরি এবং একজন রৈয়ত। মূল উদ্যোক্তা নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন ছিলেন সম্পাদক, অন্যদিকে তিনি নীলদর্পণে নবীন মাধবের ভূমিকায় অভিনয় করেছিলেন। কিরণচন্দ্র বন্দ্যোপাধ্যায় অভিনয় করেছিলেন বিন্দু মাধবের চরিত্রে। এছাড়া শিবচন্দ্র চট্টোপাধ্যায়, গোপীনাথ দেওয়ান, মহেন্দ্রলাল বসু, পদি ময়রানী, যদুনাথ ভট্টাচার্য রায়ত, অবিনাশচন্দ্র কর রোগ সাহেব, গোলক চট্টোপাধ্যায় খালাসি, ক্ষেত্রমোহন গাঙ্গুলি সরলা, অমৃতলাল বসু শৈরিন্দ্রী আর অমৃতলাল মুখোপাধ্যায় ক্ষেত্রমণি, তিনকড়ি মুখোপাধ্যায় রেবতীর ভূমিকায় অভিনয় করেছিলেন। ন্যাশনাল থিয়েটারের প্রথম রজনীর অভিনয়ে অন্যান্য বিশেষ কাজের সঙ্গে যারা যুক্ত ছিলেন তারা হলেন স্টেজের অধ্যক্ষ রূপে ধর্মদাস সুর ও যোগেন্দ্রনাথ মিত্র, কমিটির প্রেসিডেন্ট বেণীমাধব মিত্র, ড্রেসার কার্তিকচন্দ্র পাল এবং অভিনয় শিক্ষক অর্ধেন্দুশেখর মুস্তাফি। যাই হোক, নীলদর্পণের অভিনয় ন্যাশনাল থিয়েটারের প্রশংসার ও খ্যাতির সাথে সাথে এনে দিল বিশেষ দায়িত্ব। মধুসূদন চেয়েছিলেন জাতীয় রঙ্গালয়ের প্রতিষ্ঠা। তিনি পাইকপাড়ার সিংহ ভ্রাতাদের নাট্যোদ্যম দেখে ভেবেছিলেন কোনো না কোনো ধনী জমিদারদের একক অথবা সংঘবদ্ধ প্রয়াসে নিজস্ব ভবনে গড়ে উঠছে সুদৃশ্য জাতীয় রঙ্গালয়। কিন্তু ঘটনাচক্রে তা হলো না। কয়েকজন মধ্যবিত্ত যুবকদের আন্তরিক প্রয়াস ও কর্ম আবেগে ভাড়া বাড়িতে অস্থায়ী মঞ্চে জাঁকজমকহীনভাবে উদ্বোধন ঘটল জাতীয় রঙ্গালয়। তাই প্রশংসা ও নিন্দা একই সঙ্গে জুটল এর উদ্যোক্তাদের। কিন্তু সেই কার্যের দ্বারা যে ঐতিহাসিক কর্মকাণ্ডের সূচনা করলেন তার সুদূর প্রসারী প্রভাবের ফলে বাংলা নাটকের অভিনয়ের আজ এমন শ্রীবৃদ্ধি। এই বিষয়ে বিস্তৃত আলোচনার পূর্বে আর একটা বিষয় স্পষ্ট করে নেওয়া দরকার। কলকাতার রঙ্গমঞ্চে ন্যাশনাল থিয়েটারের দ্বারা নীলদর্পণ অভিনয়ের বহু পূর্বে ঢাকার পূর্ববঙ্গ রঙ্গভূমিতে এই নাটকটি একাধিকবার অভিনীত হয়েছিল বলে হেমেন্দ্রনাথ দাশগুপ্ত জানিয়েছেন। যে শুধু তাই নয়, তিনি 1861 খ্রিস্টাব্দের 5ই সেপ্টেম্বর হিন্দু প্যাট্রিয়টের সংবাদ উদ্ধৃত করে নীলদর্পণের অন্যত্র অভিনয়ের সপক্ষে যুক্তি দিয়েছিলেন এবং ইংলিশম্যান পত্রিকার সম্পাদককে তির্যক আক্রমণেও কিন্তু বিদ্ধ করেছিলেন। আচ্ছা, সামগ্রিকভাবে নাটকের অভিনয়ের মূল্যায়নের পর দর্শকদের অভিনয়ের তারিখ এবং সমালোচকদের নিজস্ব ধারণার উপর ভিত্তি করে ন্যাশনাল পেপারের প্রতিনিধি জানিয়েছিলেন যে পুরুষ চরিত্র ও নারী চরিত্রে নানা অভিনেতা প্রশংসনীয় অভিনয় করলেও প্রথম স্থান তোরাপের, দ্বিতীয় হলো গোলক বসুর এবং তৃতীয় স্থান হলো নবীন মাধবের প্রাপ্য। নারী চরিত্রে ছিল শৈরিন্দ্রী, সাবিত্রী, ক্ষেত্রমণি ভালো অভিনয় করেছিল। এই পত্রিকা চরিত্রগুলির অভিনয়ের বিশেষ গুরুত্বপূর্ণ অংশগুলিও নির্দেশ করেছে। 1872 খ্রিস্টাব্দের 12ই ডিসেম্বর সংখ্যার অমৃতবাজার পত্রিকায় অভিনয়ের প্রশংসা করে লেখা হয়েছিল যে অভিনয় সুচারু হইয়াছিল, আমরা পরিতৃপ্ত হইয়াছি। অভিনেত্রীগণের মধ্যে আমরা তোরাপেরই সম্যক প্রশংসা করি। তেজস্বী প্রভুভক্ত তোরাপের চরিত্র সুন্দর প্রদর্শিত হইয়াছিল।
গোলক বসু ও গোলক বসু গৃহিণীর চরিত্র একজন কর্তৃকই অভিনীত হয়েছিল। ইনি একটি পাকা লোক, কিন্তু আমাদের বিবেচনায় ইনি গৃহিণীর চরিত্র তেমন সুন্দর রূপ দেখাইতে পারেন নাই। গৃহিণীর চরিত্রে সাবিত্রী ও রেবতী অতি উত্তম, শৈলেন্দ্রী তত ভালো হয় নাই, কিন্তু তাহার রোদন স্বর অপূর্ব বলিতে হইবে। সরলা অতি সুশীলা, প্রকৃত ছোট বউ বটে, আদুরি উত্তম। যাই হোক, এডুকেশন গেজেট পত্রিকা 1872 খ্রিস্টাব্দে নীলদর্পণের অভিনয়ের প্রশংসা করে লেখা হয়েছিল যে অভিনেত্রীবর্গকে প্রথমত তিন শ্রেণীতে বিভক্ত করা যাইতে পারে। প্রথম শ্রেণীতে তোরাব, গোলকচন্দ্র ও শৈলেন্দ্রী, দ্বিতীয় শ্রেণীতে গোপীনাথ, ক্ষেত্রমণি, উড, নবীন মাধব, রেবতী ও সাধুচরণ, তৃতীয় শ্রেণীতে সরলতা, সাবিত্রী, ময়রানী, রোগ, বিন্দুমাধব ও অন্যান্য অভিনেত্রীবর্গ ক্রমশ স্থাপনযোগ্য। গোলক বসু বা গোলকবাবুর অভিনয় ঠিক পল্লী গ্রামস্থ বর্ধিষ্ণু লোকের ন্যায় হইয়াছিল। বিশেষত তাহার অঙ্গভঙ্গি ও কথাগুলি ঠিক বৃদ্ধ লোকের অনুরূপ হইয়াছিল। এদিন অর্ধেন্দু শেখরের অভিনয়ের প্রশংসা করে পরবর্তীকালে অমৃতলাল বলেছিলেন যে নীলদর্পণের গোলক বসু হুজুর, আমি কি শেখাবার মানুষ এ আর কেউ বলতে পারে কি না জানি না, পাটে জীবন দেবার ক্ষমতা ছিল তার অপূর্ব। যাই হোক, এই গেল ন্যাশনাল থিয়েটার। এছাড়াও পত্রিকাগুলি কথা বলে যে ন্যাশনাল থিয়েটারের ত্রুটিকে ঢাকা দেবার চেষ্টা করেছে, যে বড় মানুষের আর্থিক সাহায্য ছাড়া এই বিশাল প্রয়াস নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। শুধু ছদ্মনামে নয়, গিরিশচন্দ্র প্রকাশ্যেও নীলদর্পণের অভিনয় নিয়ে ব্যঙ্গ করেছেন, লিখেছেন একটি ব্যঙ্গ কবিতাও। কবিতাটির শেষ চরণ স্থান মাহাত্মে হারিসুরি পয়সা দিয়ে রেখে বাহার। রাধা মাধবকর যাত্রার পালায় এই গানটি গাইতেন, কিন্তু প্রশ্ন জাগে, গিরিশচন্দ্র প্রকৃতপক্ষে নাট্য বিস্তারের পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন? কারণ গিরিশচন্দ্রের ব্যক্তিগত জীবন হারিসুরির বাছবিচারে বিশেষ ব্যস্ত ছিল না। তিনি টিকিট কেটে নাটক অভিনয়ের ব্যাপারে নিজেই আগ্রহ দেখিয়েছিলেন ইতিপূর্বে, অথচ সেই গিরিশচন্দ্রই যখন টিকিট কেটে সুরিহারির সঙ্গে নাটক দেখতে গিয়ে ব্যঙ্গ করেন, তখন প্রশ্ন জাগতেই পারে যে এ কোন গিরিশচন্দ্রের উক্তি, যিনি জাতপাত নিয়ে অপমানকর কথা কোনো কালেই বলেন না তিনি, না এই বক্তব্যের অন্তরালে ন্যাশনাল থিয়েটারের উদ্যোক্তাদের ব্যঙ্গ করার লক্ষ্যে উদ্যোগী গিরিশচন্দ্র। তাছাড়াও লক্ষ্য করা যায় ফাদার ছদ্মনামের চিঠিতে তিনি ন্যাশনাল থিয়েটারের উদ্যোক্তাদের হেয় করতে চেষ্টা করেছেন, কিন্তু ঠিক প্রকৃতই তা পেরেছেন কি? কারণ তার অভিযোগ মূলত দুটি ছিল। এবার এখানে অভিযোগ দেওয়া আছে। যাই হোক, এই ন্যাশনাল থিয়েটারে কিন্তু জামাইবাড়িকেও অভিনীত হয়েছিল, যা দেখে দর্শক মুগ্ধ হয়েছিল। 19 ডিসেম্বরের অমৃতবাজার পত্রিকায় এই অভিনয়ের উচ্ছ্বসিত প্রশংসিত হয়েছিল এই অভিনয় ন্যাশনাল থিয়েটার। নীলদর্পণ, তারপর জামাইবাড়ি। ন্যাশনাল পেপারেও অভিনয় দর্শনে মহিলাদের উপস্থিতি বিষয়ে আয়োজকদের সতর্ক করে দিয়েছিলেন, এই কারণে যে নারী মুক্তির প্রথম পর্বে সর্ববিষয়ে এই ধরনের খামখেয়ালিপনাকে প্রশ্রয় দিলে জনমত বিরূপ হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে নারী মুক্তির পথে বাধা আসতে পারে। নারী মুক্তির কথা এখানে বলা হয়েছে। এছাড়াও এখানে এই গেল ন্যাশনাল থিয়েটারের প্রথম পর্বের সংক্ষেপে কিছু আলোচনা। ন্যাশনাল থিয়েটার যখন বিভাজন হয়েছিল সান্যাল বাড়ির অস্থায়ী নাট্যমঞ্চে 3 মাসের নিয়মিত অভিনয়ের পর অকাল বর্ষার আগমনে 1873 খ্রিস্টাব্দের 8ই মার্চ অভিনয়ের শেষে প্রথম পর্বের সমাপ্তি ঘোষণা করেন দিকপাল অভিনেতা অর্ধেন্দু শেখর মুস্তাফি। এটা একটা বলে রাখি আলোচনার সাথে সাথে, যে শর্ট প্রশ্ন এসে থাকে আমাদের MCQ, যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই বলছি, যে বলে যে ন্যাশনাল থিয়েটারের প্রথম পর্বের সমাপ্তি ঘোষণা কে করেছিলেন, এমন যদি আসে, বা কত খ্রিস্টাব্দে হয়েছিল, তাহলে কিন্তু অবশ্যই যেটা বললাম 1873 খ্রিস্টাব্দে সমাপ্তি ঘোষণা করেছিলেন অর্ধেন্দু শেখর মুস্তাফি। তিনি ছিলেন একজন দিকপাল অভিনেতা।
দুটি প্রহসন ছিল, মধুসূদনের বুড়ো শালিকের ঘাড়েরও ও নারায়ণের যেমন কর্ম তেমনই ফল। দুটি প্যান্টোমাইম ও পরিস্থান অভিনয়ের পর অর্ধেন্দুশেখরের বিদায় ভাষণ ও বিহারীলাল বসুর কণ্ঠে গীত গিরিশচন্দ্রের বিদায়ী সঙ্গীত সত্রীগণের হৃদয়ে নিবিড় ব্যথার সঞ্চার করে। গিরিশচন্দ্রের লেখা গানে রঙ্গমঞ্চে অভিনয় বন্ধের কারণ রূপে উল্লেখ করা হয়েছে বর্ষার কথা। মম প্রতি ঋতুপতি হয়েছে নিদয় অতি, হাসাইছে বসুমতী আমারে কাঁদায়। ন্যাশনাল ইতিহাস লেখক ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বর্ষাকে ন্যাশনাল থিয়েটারের অভিনয় বন্ধের কারণ রূপে উল্লেখ করেছিলেন। 1872 খ্রিস্টাব্দের 7ই ডিসেম্বর যে জাতীয় রঙ্গলয়ের উদ্বোধন হলো তা মহা আড়ম্বরে হয়েছিল। অভিনেতা যুবকদের আন্তরিকতা, অভিনয় প্রতিভা, অভিনয়যোগ্য নাটক, দর্শক সমাগম, পত্রিকায় প্রশস্তি প্রভৃতি সবই আশাতিরিক্ত মেলা সত্ত্বেও আশান্বিত হয়েছিল বা আশা অতিরিক্ত হয়ে গিয়েছিল। তা মাত্র 3 মাস পরে 1873 সালের 8ই মার্চ কেন থিয়েটার বন্ধ হয়ে যায় সূচনা হয়, তারপর সূচনা হয়েছিল দ্বিতীয় পর্বে। এই প্রশ্ন উত্থাপিত হওয়ার পরেই কিন্তু দ্বিতীয় পর্বের সূচনা হয়েছিল। পরের ভিডিওয়ে থাকবে দ্বিতীয় পর্বের আলোচনা, ন্যাশনাল থিয়েটারের উত্থানে দ্বিতীয় পর্বের আলোচনা। আজকে যতটুকু আলোচনা করলাম আশা করছি অনেকের উপকারে আসবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে রাখবে, আর লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্টে জানাও তোমাদের কেমন লাগছে। আজকে এই পর্যন্তই ভিডিও। থ্যাংক ইউ।